ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো ষোড়শ মহাজনপদ। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি প্রাচীন ভারতের ইতিহাসের জনপদ নিয়ে আলোচনা করেছি। আজকে যে ষোড়শ মহাজনপদ নিয়ে আলোচনা করব, এটা ভারতবর্ষের বিশেষ করে উত্তর ভারতে এই রাজ্যগুলি গড়ে উঠেছিল। এই রাজ্যগুলি তোমার হচ্ছে 16টা রাজ্য। জন শব্দের অর্থ হলো জনগণ। এখানে সংস্কৃত ভাষায় উল্লেখ করা হয়েছে উপজাতি গোষ্ঠী। আর পদ শব্দের অর্থ হলো তোমার পা। এই জনগোষ্ঠী বা উপজাতি গোষ্ঠী যেখানে পা রেখেছে, অর্থাৎ যেখানে বসবাস করেছে, সেটাই হলো জনপদ। এবার এই জনপদগুলি আকারে ছোট ছিল। এখানে আজকের যে আলোচনা, এটা কিন্তু ষোড়শ মহাজনপদ। তাহলে মহাজনপদ, মহা কথার অর্থ হচ্ছে বৃহৎ, অর্থাৎ বড়। মহাজন আর জনপদের অর্থ আমি আগেই বলেছি উপজাতি গোষ্ঠী, আর পদ হচ্ছে এই উপজাতি গোষ্ঠী যেখানে বসবাস করেছে সেই স্থান। অর্থাৎ ষোড়শ মহাজনপদ, অর্থাৎ মহাজনপদ মানে জনপদের থেকে বড় রাজ্য। তো এই বড় রাজ্য মহাজনপদ। মহাজনপদের অর্থ হলো বড় রাজ্য। কটা রাজ্য? 16টি রাজ্য। সেই জন্য ভারতের ইতিহাসে এইগুলিকে একসঙ্গে আমরা বলবো ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ, এটা এর যে অবস্থান, হ্যাঁ, এটা কোন সময়ে গড়ে উঠেছিল এটা আমাদের জানা দরকার, তাই তো? এটা গড়ে উঠেছিল যিশুর জন্মের 6ষ্ঠ শতক, মানে 6 শতক আগে। আর সাল হিসাবে যিশুর জন্মের 500 বছর আগে। শতক আর সালের মধ্যে 100 বছর ডিফার রয়েছে, মানে সালটা একটু কম হবে, শতক বেশি হবে। 6ষ্ঠ আর হলো 500, তাহলে 500, যিশুর জন্মের 500 বছর আগে ভারতবর্ষে এই ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল। ওকে, এই ষোড়শ মহাজনপদ, এগুলির মধ্যে কোনোটা বড় ছিল, কোনোটা ছোট ছিল। আমরা 4টি বড় রাজ্য ছিল, শক্তিশালী রাজ্য। তার মধ্যে, অর্থাৎ ওই 4টির মধ্যে একটা হলো বড় মগধ, আর মগধ হলো 16টার মধ্যে বড় রাজ্য। এটা আমি আলোচনায় উল্লেখ করব। তাহলে আমরা এটা টাইম সম্পর্কে আমরা বুঝে গেলাম। যিশুর জন্মের 500 বছর আগে, মানে আজ থেকে হিসাব করলে যদি আমরা মানে কি বলবো, আজ থেকে আমরা কত বছর আগে বলবো? 2000 আর 500, 2500, তাহলে 2500 বছর আগে এই ভারতবর্ষের মাটিতে 16টা রাজ্য ছিল। মহাজনপদ, আমি মহা মানে আমি বলেছি বড়, বৃহৎ, আর জনপদ হচ্ছে রাজ্য। কাদের নিয়ে? উপজাতি গোষ্ঠী। যে উপজাতি গোষ্ঠী ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আর্য জাতি যারা ভারতে প্রবেশ করেছিল, তারা ভারতে যাযাবর জীবনযাপন করেছে। পরবর্তীকালে তারা স্থায়ীভাবে বসবাস করেছে, যার ফলে রাজ্য গড়ে উঠেছে। কৃষি ব্যবস্থা, কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে তারা রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছে। তা আমরা আজকে বলবো তাহলে ষোড়শ মহাজনপদ কাকে বলে। ষোড়শ মহাজনপদ হলো তাহলে প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব 500 বছর আগে, সাল দিয়ে বললে 500 বছর আগে, বিশেষ করে উত্তর ভারতে যে 16টা রাজ্য গড়ে উঠেছিল, বড় বড় রাজ্য, বড় বড় বলবে না, যে 16টা রাজ্য গড়ে উঠেছিল তাকে বলে ষোড়শ মহাজনপদ। এখন জনপদের তুলনায় বড় রাজ্য হচ্ছে মহাজনপদ, কিন্তু এমনি তো বড় রাজ্য নয়।
তাই আমরা বলবো যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, মহাজন, মহাজন পদ, মহা, এইতে একটা বড়, এই যে বিষয়টা আমি উল্লেখ করছি এটা কিন্তু জনপদের থেকে মহা। তাই আমরা এখানে বলবো আমাদের ভারতে, প্রাচীন ভারতে যিশুর জন্মের 500 বছর আগে, আর শতক হলে যিশুর জন্মের 6ষ্ঠ শতকের আগে 16টা রাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল। একে বলা হয় ষোড়শ মহাজন পদ। ওকে, এইবার আমি আসছি এই 16টা রাজ্যের যে অবস্থানটা আমি একটুখানি বলি। আফগানিস্তান থেকে আজকের আফগানিস্তান তো তখন ভারতের মধ্যেই ছিল, তোমরা জানো, প্রাচীন ভারতবর্ষে। তো আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর পর্যন্ত, এই যে মাঝামাঝি সময়, এদিকে উত্তর দিক পুরোটা, এই যে মধ্যবর্তী স্থান আর কি, ভৌগোলিক অবস্থান, এই অবস্থানে 16টা রাজ্য গড়ে উঠেছিল। এবার আমি আলোচনা করব এই 16টা রাজ্যের নাম উল্লেখ করব এবং তার রাজধানী উল্লেখ করব। আমরা প্রথম যে বলবো ষোড়শ মহাজনের পদের যে নাম, 1 নাম্বার হচ্ছে তোমার কাশী। কাশী হচ্ছে ষোড়শ মহাজন পদের মধ্যে একটা রাজ্য। এই রাজ্য হচ্ছে বর্তমানে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত, আর রাজধানী হচ্ছে বারাণসী। 2 নাম্বার যে রাজ্য সেটা হলো কৌশল। কৌশল হচ্ছে ষোড়শ মহাজন পদের 2য় নাম্বার। বর্তমানে কোথায় অবস্থিত? কৌশল অবস্থিত অযোধ্যা, আর কৌশলের রাজধানী হচ্ছে তোমার শ্রাবন্তী। শ্রাবন্তী হলো কৌশলের রাজধানী। 3 নাম্বার হচ্ছে অঙ্গ। অঙ্গ কোথায় অবস্থিত? অঙ্গ হলো বিহারে অবস্থিত, বর্তমান বিহারে অবস্থিত। অঙ্গের যে রাজধানী, সেই রাজধানীর নাম কি? চম্পা। পরবর্তী 4 নাম্বার রাজ্য হচ্ছে মগধ। মগধ আমি আগেও বলেছি, এখনও বলছি যে মগধ হলো সবথেকে বড় রাজ্য। বর্তমানে তোমার বিহারের গয়া ও পাটনা জেলায় অবস্থিত হচ্ছে মগধ, এবং এর রাজধানী মানে 3 বার চেঞ্জ হয়েছে। প্রথমে গিরিব্রজ রাজধানী, গিরিব্রজ, তারপরে কিছুদিন পরে তোমার রাজগীর অর্থাৎ রাজগৃহ, আর 3rd নাম্বার রাজধানী হয়েছে পরে, অর্থাৎ পরবর্তীকালে পাটলিপুত্র। তাহলে গিরিব্রজ, তারপরে রাজগৃহ, তারপরে পাটলিপুত্র, এটা হচ্ছে মগধের রাজধানী। নেক্সট হচ্ছে নাম্বার 5 অবন্তী। অবন্তী হচ্ছে ষোড়শ মহাজন পদের একটা রাজ্য। অবন্তী হচ্ছে মধ্যপ্রদেশে, বর্তমানে মধ্যপ্রদেশে। অবন্তীর রাজধানী হচ্ছে তোমার উজ্জয়িনী। এবার আমরা উল্লেখ করব 6 নাম্বার রাজ্য। 6 নাম্বার হিসাবে আমরা উল্লেখ করছি এখানে বৎস। বৎস হচ্ছে এলাহাবাদে অবস্থিত বৎস। এই রাজধানীর নাম হচ্ছে, বৎসের রাজধানীর নাম হচ্ছে কৌশাম্বী। 7 নাম্বার মল্ল হচ্ছে তোমার বর্তমানে ইউপির যে গোরক্ষপুর জেলা, সেই গোরক্ষপুর জেলাতে তোমার অবস্থিত হচ্ছে মল্ল। রাজধানী অর্থাৎ মল্লের যে রাজধানী কুশীনগর বা পাবা। মল্লের যে রাজধানীর নাম কি? কুশীনগর বা পাবা। নেক্সট হচ্ছে তোমার 8 নাম্বার ব্রিজি বা একে বজ্জি বলা হয়। হ্যাঁ, 6-এর বই যেমন বজ্জি কথাটা আছে। তো ব্রিজি হলো তোমার উত্তর বিহারে অবস্থিত, বর্তমান উত্তর বিহারে অবস্থিত হচ্ছে ব্রিজির রাজধানী হচ্ছে বৈশালী। 9 নাম্বার রাজ্য কুরু একটা রাজ্য ষোড়শ মহাজন পদগুলির মধ্যে, এবং এটা বর্তমানে অবস্থিত দিল্লিতে। এর রাজধানী অর্থাৎ কুরুর রাজধানী ছিল কি? ইন্দ্রপ্রস্থ। কুরুর রাজধানী ছিল কি? ইন্দ্রপ্রস্থ। নেক্সট হচ্ছে তোমার 10 নাম্বার হচ্ছে পাঞ্চাল, বর্তমান রোহিলখণ্ডতে অবস্থিত। এখানে রাজধানী হচ্ছে অহিসত্র। পাঞ্চালের রাজধানী ছিল কি? অহিসত্র। বুন্দেলাখণ্ড, বর্তমানে বুন্দেলাখণ্ডে অবস্থিত। চেদির রাজধানী ছিল শুক্তিমতি। 12 নাম্বার মৎস্য। রাজস্থানের জয়পুরে অবস্থিত, বর্তমানে মৎস্য রাজস্থানে জয়পুরে অবস্থিত।
মৎস্যের রাজধানীর নাম কি ছিল? মৎস্যের রাজধানী ছিল তোমার বিরাটনগর। 13 নম্বর রাজ্য। 13 নম্বর কি? সুরসেন। সুরসেন হলো কোথায় বর্তমানে অবস্থিত? বর্তমানে মথুরাতে যমুনা নদীর তীরে তোমার সুরসেন রাজ্যটি, মানে আগে সুরসেন ছিল, এখন অবস্থিত তোমার সুরসেন। এটা মথুরাপুরে, এটা রাজধানী কি? সুরসেনের রাজধানী ছিল মথুরা। মথুরা রাজধানী ছিল। 14 নম্বর অসমক। অসমক হচ্ছে তোমার দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল অসমক। এই অসমকের যে রাজধানী, তার নাম ছিল তোমার পোটান। 15 নম্বর কি? গান্ধার। গান্ধার বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থিত। গান্ধারের রাওয়ালপিন্ডি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তক্ষশিলা। তো এর রাজধানী অর্থাৎ মানে গান্ধারের রাজধানী ছিল কি? তক্ষশিলা। এবার আমরা 16 নম্বর কম্বোজ। কম্বোজ হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম কাশ্মীরে অবস্থিত। বর্তমানে দক্ষিণ পশ্চিম কাশ্মীরে অবস্থিত তোমার এই কম্বোজ। কম্বোজের রাজধানী ছিল রাজপুর। এবার আমরা আলোচনা করব এই যে ষোড়শ মহাজনপদ, 16টা রাজ্য, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল আর কি, সেটা আমরা আলোচনা করব। কি মানে তাদের নেচারটা কেমন ছিল, কি তাদের মধ্যে আমরা দেখেছি, সেটা আমরা পয়েন্ট আকারে উল্লেখ করব। 1 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করব, কি উল্লেখ করব? অবিরাম লড়াই এবং সংঘর্ষ। 16টা রাজ্যের মধ্যে লড়াই লেগেই থাকতো, নিজেদের মধ্যে লড়াই লেগে থাকতো। অন্য রাজ্যকে গ্রাস করে নিতে হবে, এই যে আগ্রাসী মানসিকতা, তার ফলে তাদের মধ্যে লড়াই লেগেই থাকতো। এটা হলো তোমার এই রাজ্যগুলির বৈশিষ্ট্য। 2 নম্বর বৈদেশিক আক্রমণকারীকে হেল্প করা। বৈদেশিক আক্রমণকারীকে হেল্প করা, ধরো আমার শত্রু রাজ্য, তাকে অন্য কেউ সাহায্য করছে, তাকে সাহায্য করা, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যজনকে সাহায্য করা। মানে প্রায় রাজ্য কিন্তু আক্রমণমুখী। তাহলে বৈদেশিক শত্রু বা বৈদেশিক শক্তিকে রাজ্যগুলি সাহায্য করবে, এ ছিল এই রাজ্যগুলির বৈশিষ্ট্য। নেক্সট 3 নম্বর শাসন ব্যবস্থার প্রকৃতি। দেখো প্রাচীন যুগে তো রাজতন্ত্র ছিল, তো এই যে ষোড়শ মহাজনপদ, 16টা ছোট ছোট রাজ্য, এখানে প্রায় রাজতন্ত্র ছিল প্রায় রাজ্যে। এখানে আমি পরিসংখ্যান দিয়ে বলছি, 14টা রাজ্যে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র কাকে বলে তোমরা জানো? যে বংশগতভাবে ক্ষমতায় আসবে, রাজার ছেলে রাজা আসবে বা উত্তরাধিকারী ক্ষমতায় আসবে, অন্য কেউ আসবে না, জনগণের এখানে কোনো ভূমিকা নেই, একে বলা হয় রাজতন্ত্র। আর রাজার হাতে সব ক্ষমতা, সেখানে চরম রাজতন্ত্র। তা এখানে রাজ্যগুলির রাজতন্ত্র ছিল। আর অন্য 2টি রাজ্যে অর্থাৎ ব্রিজি ও মল্ল, এই 2টি রাজ্যে ছিল প্রজাতান্ত্রিক শাসন। অর্থাৎ প্রজাতান্ত্রিক শাসনে কি বলতো, এখানে জনগণ রাজাকে ঠিক করবে। আজকের দিনে যে ডেমোক্রেটিক সিস্টেম, আজকের দিনে যে রিপাবলিকান স্টেট, তার সঙ্গে তুলনা করলে মিলবে না। সুতরাং সেই প্রেক্ষাপটে মানে জনগণ রাজা সিলেকশন করত, দ্যাট ইজ রিপাবলিকান স্টেট। এখানে ছিল ব্রিজি আর মল্ল, এবং রাজাকে বিভিন্ন সংগঠন, সভা সমিতি পরামর্শ দিত, এবং রাজা সে পরামর্শগুলিকে ভালো হলে গ্রহণ করত। কিন্তু চরম রাজতন্ত্রে তা তো নেই। রাজা হচ্ছে অল ইন অল। রাজা আইন তৈরি করবেন, বিচার করবেন, শাসন করবেন, সমস্ত পাওয়ার ইনভেস্টেড রাজার হাতে। তাহলে এটা হচ্ছে ব্রিজি আর মল্ল, যেখানে রিপাবলিকান স্টেট। এবার আমরা 4 নম্বরে বলবো অবস্থান। এই যে অবস্থান আমরা আগে উল্লেখ করেছি, এই অবস্থান আমরা একদম ডেফিনেটলি উল্লেখ করব। 15টা রাজ্য, 16টার মধ্যে 15টা রাজ্যই হচ্ছে উত্তর ভারতে, আর দক্ষিণে মাত্র একটা রাজ্য অসমক হচ্ছে দক্ষিণের রাজ্য। 16টার মধ্যে 15টা রাজ্যই হচ্ছে উত্তর ভারতে অবস্থান করেছিল ছিল আর কি। আর একটাই হলো অসমক, সেই দক্ষিণ ভারতে অবস্থান, গোদাবরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে। আর এইভাবে আমরা আলোচনা করব যে ফোর বিগ প্রাধান্য মানে কি? 4টা রাজ্য, অর্থাৎ 4টি রাজ্য ছিল, মানে খুব প্রাধান্য বিস্তার করেছিল। সেই 4টি রাজ্যের নাম আমরা বলবো: মগধ, কোশল, বৎস, অবন্তী। মগধ, কোশল,
বৎস, অবন্তী, এই চারটি ছিল কিন্তু বড় রাজ্য। 16টার মধ্যে 4টি। অনেক রাজ্য বিলীন হয়ে গেছিল, ধ্বংস করে দিয়েছিল এরা নিজেদের মধ্যে লড়াই, আমি আগে বলেছি। এবং আমরা মগধ, এবার 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে মগধের শ্রেষ্ঠত্ব। মগধ ছিল শ্রেষ্ঠ সব থেকে। হ্যাঁ, মগধের সামরিক শক্তি বেশি হয়েছিল, শাসকের দক্ষতা বেশি ছিল, শাসনের চরিত্রগত ভালো ছিল, কৃষি উন্নত ছিল, শিল্পে উন্নত ছিল, মানে পাহাড় দ্বারা বেষ্টিত, রাজধানী সুরক্ষিত ছিল মগধ। হ্যাঁ, সেই মগধের রাজধানী আমি বলেছি উঁচু জায়গাতে ছিল, এবং বৈদেশিক শত্রু সহজে আক্রমণ করতে পারতো না। নদী ছিল, একাধিক নদী ছিল, সেই একাধিক নদীপথে জলপথে ব্যবসা বাণিজ্য চলতো। আর বিরাট অরণ্য ছিল, সেই অরণ্যে তোমার হাতি থাকতো, সেই হাতির দাঁতের সাহায্যে শিল্প তৈরি হতো অনেক, এবং হাতিকে সেনাবাহিনীতে কাজে লাগানো হতো। সামরিক শক্তি খুব বৃদ্ধি ছিল, খুব শক্তিশালী ছিল। এখানে মগধ হচ্ছে এখানে সুপার পাওয়ার, অর্থাৎ শক্তিশালী মানে রাজ্য। আজকে এই যে মগধের নেতৃত্বে অনেক রাজ্য বিলীন হয়ে গেল, সব রাজ্যগুলিকে এক করে ফেললো। কে করলো? মগধের শাসক, মগধ রাজ্য। তাহলে এখানে আর.সি. মজুমদার কি বলছেন জানো? এখানে আর.সি. মজুমদার বলেছেন যে রাজকীয় ঐক্যের যুগ। মগধ যখন আর সব রাজ্যকে বিলীন করে দিয়ে সবটা একটা ঐক্যের মধ্যে নিয়ে আসলো, বড় রাজ্যে পরিণত করলো। এবং এই মগধের শাসক ধননন্দ ছিলেন তখনই আমরা জানি যে ম্যাসিডনের রাজা চরম সাম্রাজ্যবাদী, এবং তিনি হলেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, পুরুকে পরাজিত করেছিলেন, পুরু রাজ্য ফিরে দিয়েছিলেন। ওখান থেকে তিনি ব্যাক করেছিলেন মগধের এই ধননন্দে, মগধের শক্তির কথা শুনে, মগধের সামরিক শক্তির কথা শুনে, অর্থনৈতিক সমৃদ্ধির কথা শুনে আলেকজান্ডার ফিরে গিয়েছিলেন, এটা আমরা জানি। যাই হোক, আজকে আমরা দেখছি যে মগধ খুব উন্নত ছিল, এবং এখানে রাজনৈতিক ঐক্য যুগ বলা হচ্ছে এই কারণে যে 16টা রাজ্যের মধ্যে 15টাকে একদম গ্রাস করে নিয়ে ঐক্যবদ্ধ একটা দেশে মগধে পরিণত করেছিল। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কৃষির উন্নতি হয়েছিল। কৃষিকাজে মগধ খুব উন্নত ছিল, শুধু মগধ নয়, এবং আরও যে যখন 16টা রাজ্য ছিল সেখানেও কৃষির উন্নতি হয়েছিল। আর পলিটিক্যাল কনসাসনেস, অর্থাৎ মগধের মধ্যে একটা একতা, রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ, হ্যাঁ, পলিটিক্যাল আইনকে মান্য করা, আইনের শাসন মেনে চলা, এই বোধ জনগণের মধ্যে জেগে উঠেছিল। একে বলা হয় পলিটিক্যাল কনসাসনেস। অর্থাৎ রাষ্ট্রের শাসকের প্রতি যখন জনগণ আনুগত্যশীল হয়, হ্যাঁ, আর তার শাসনকে স্বাভাবিকভাবে মেনে নেয়, হ্যাঁ, সেটাই হলো একটা পলিটিক্যাল কনসাসনেস। আবার এর বিপরীতে হতে পারে, শাসক যদি স্বৈরাচারী হয় তার বিরুদ্ধে লড়াই করতে পারে, তাই না, আন্দোলন সংগঠিত করতে পারে। যাই হোক, এক কথায় পলিটিক্যাল কনসাসনেস। আর নাগরিকরা, জনগণ অর্থাৎ শাসককে ট্যাক্স দিতে হবে, এখানে ট্যাক্স দেওয়া একটা কর্তব্য। তখন রাষ্ট্রের উন্নতি ট্যাক্সের উপর নির্ভর করে। রাষ্ট্রের যে সমস্ত কর্মচারী থাকে তাদের মাইনা, বেতন এবং আদার্স ফেসিলিটি, এবং সবাই তো উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না। যারা রাষ্ট্রীয় কাজে যুক্ত, তারা সরাসরি উৎপাদন কাজে যুক্ত, তাদের যে ব্যয়ভার সেটা কৃষি এবং অন্যান্য সাধারণ মানুষ ট্যাক্স দিত। প্রত্যক্ষ ট্যাক্স প্লাস পরোক্ষ ট্যাক্স তো দিতেই হয়, প্রত্যেককে দিতে হয়। ইচ অ্যান্ড এভরিবডি পরোক্ষ ট্যাক্স দিতেই হবে। একটা দরিদ্র সামান্য মানুষ, তাকেও সে কিন্তু ট্যাক্স দেয়। সুতরাং এখানে শাসক শ্রেণীকে মনে রাখতে হয় এই ব্যাপারে। যাই হোক, আমরা আজকের আলোচনাতে আমরা দেখলাম মগধ শক্তিশালী, এবং খ্রিস্টপূর্ব 500 বছর, যিশু জন্মের আগে 500 বছর আগে শতক হিসাবে ষষ্ঠ বলবে 16টা রাজ্য গড়ে উঠেছিল, এবং সেটা জনপদের থেকে বড় রাজ্য। 16টার নাম আমি আলোচনা করেছি, তোমরা খাতায় লিখে নেবে, এবং কোনটা বড়, আর প্রত্যেকটা রাজ্যের রাজধানীও আমি উল্লেখ করেছি। এই বলে আজকের আলোচনা আমি শেষ করব। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমাকে সহযোগিতা করবে। এই বলে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম।